স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি সালিজুর চৌধুরী। আগামী ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য নেই কোনো অর্থ বরাদ্দ। এতে পুষ্টিহীনতা ও অস্থিরতা দুটোই বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পে। দাতা সংস্থাগুলো বলছে, জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিতে 6 মাসের জন্য $35 মিলিয়ন যোগান দরকার। উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কক্সবাজার থেকে মাহরুফা রহমানের প্রতিবেদন। কক্সবাজারের উখিয়ায় 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। বিশ্ব খাদ্য কর্মসূচির এই আউটলেট থেকে প্রতি মাসে 13,500 পরিবারকে খাবার দেয়া হয়। জনপ্রতি $12 বা 1,458 টাকায় দেয়া হয় চাল, ডাল সহ 6 রকমের খাবার। কিন্তু 30 নভেম্বরের পর এর ভবিষ্যৎ কি তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাসের জন্য প্রয়োজনীয় $35 মিলিয়ন বরাদ্দ নেই। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিদেশি অতিথিরা। বিভিন্ন দাতা সংস্থা বলছে $12 থেকে $6 নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে $6 দেয়া যাবে 5 রকমের খাবার। এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ আর এখানে বাইরে খেসা বাজার হলে তরকারি। পরিদর্শন শেষে রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানায় দাতা সংস্থা। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে অংশীজনদের সংলাপ, প্রত্যাবাসন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আপনার এখানে ফেমিন তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোই মূলত আজকে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে, তারা সরেজমিনে এসে দেখে গেছেন। এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। আশা করা হচ্ছে বৈশ্বিক কূটনীতির এই প্ল্যাটফর্ম থেকে সংকট সমাধানে নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। এ বিষয়ে বিস্তারিত জানতে এখন কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, অংশীজন সংলাপ থেকে কি কি সুপারিশ এসেছে এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। অংশীজনদের কাছ থেকে যে সুপারিশগুলো আসলে আসবে সেগুলো উপস্থাপন করা হবে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আছে সেখানে, যে আন্তর্জাতিক সম্মেলন হবে উচ্চ পর্যায়ের এই ইস্যুকে কেন্দ্র করে সেখানে। তবে যেই সুপারিশগুলো আসলে থাকতে পারে সেটি আমরা অনুমান করতে পারি এখানে 3 দিনের আলোচনায় যেই প্রস্তাবগুলো এসেছে অংশীজনদের কাছ থেকে। যেমন রোহিঙ্গা প্রতিনিধি যারা ছিলেন, তরুণ প্রতিনিধি, তারা তাদের নিরাপদ প্রত্যাবর্তনের কথা বলেছেন, তারা তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বলেছেন, তারা তাদের মানসিক স্বাস্থ্যের কথা বলেছেন এবং একই সাথে তারা বিচার চেয়েছেন তাদের উপর ঘটিত যে যুদ্ধ অপরাধ কিংবা গণহত্যা হয়েছে তার বিচার তারা চেয়েছেন এবং যত দ্রুত সম্ভব তারা একটি নিরাপদ প্রত্যাবর্তনের কথা বলেছেন। এবং একই সাথে ক্যাম্প কেন্দ্রিক যে জটিলতাগুলো, যে সংকটগুলো, সেগুলোও তারা তুলে ধরেছেন। বিশেষ করে দাতা সংস্থাগুলোর থেকে আর্থিক বরাদ্দ কমে যাওয়া, খাদ্য সংকট, পুষ্টিহীনতা, এগুলো নিয়ে তারা কথা বলেছেন। একই সাথে নিরাপত্তা যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন রাজনৈতিক অংশীজনরা। এবং সীমান্তে আসলে কিভাবে আরও সুরক্ষা বাড়ানো যায়, মিয়ানমার থেকে আরও নতুন করে কোনো রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে এবং কতটা গতিশীলতা আনা যায় নিরাপদ প্রত্যাবর্তনের ক্ষেত্রে, সেখানে আন্তর্জাতিক বিশ্বকে কিভাবে বার্তা দেওয়া যায় বা কিভাবে তাদের সবাইকে আসলে কার্যকরী উদ্যোগ নিতে বাধ্য করা যায়, সেই বিষয়গুলো বলা হয়েছে। তবে একটি সিগনিফিক্যান্ট বিষয় আমি আপনাকে উল্লেখ করতে চাই জহুর, গতকালকে প্রধান উপদেষ্টা তার ভাষণে একটি কথা বলেছে, অর্থবহ একটি কথা। তিনি বলেছেন সমস্যার শুরু মিয়ানমার থেকে, সুতরাং সমাধানও মিয়ানমারে।
এই ধরনের একটি কথা কিন্তু তিনি বলেছেন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পরেই কিন্তু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এসেছিলেন এবং রোহিঙ্গাদের সঙ্গে একটি ইফতার করেছিলেন গত মার্চে, এবং তখন কিন্তু কথা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা যে আগামী 1 বছরের মধ্যে যারা এখানে রোহিঙ্গারা রয়েছে তারা যেন মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তন করতে পারে। তো তারই অংশ হিসেবে কিন্তু এই আন্তর্জাতিক সম্মেলন, যেটি আরও ত্বরান্বিত হবে আগামী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে উচ্চ পর্যায়ের সংলাপ হবে সেখানে। তো মোটামুটি আজকে শেষ হয়ে গেল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে এই 3 দিনব্যাপী যে আন্তর্জাতিক সম্মেলন, সেই সম্মেলনটি। ধন্যবাদ জহুর। মারুফা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে মাহিয়া নামের 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মোহাম্মদ সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় ঘোষণা করেন। একই সাথে অপহরণ ও মৃতদেহ গুমের দায়ে 2 ধাপে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। দণ্ডপ্রাপ্ত যুবক সোলাইমান উখিয়ার উপজেলার পালংখালী চাকমারকুল এলাকার বাসিন্দা। গত 2022 সালের 30 নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করা হয়। পরে শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে মৃতদেহ গুম করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার কোরিয়ারদিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। এদিকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনায় 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এম আজাদ জানান 2 জনের মৃত্যুদণ্ড সহ 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান। 2020 সালের এই মামলায় তানভীর ও হৃদয় নামের 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘদিন পর হলেও সর্বোচ্চ শাস্তির রায় পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহতের পরিবার। সেই সাথে দ্রুত এই রায় কার্যকরের দাবিও জানিয়েছেন তারা। ওয়াটার ফর ক্লাইমেট অ্যাকশন শিরোনামে চট্টগ্রামে সুপেয় পানি সংকট সমাধানে যথাযথ পানি ব্যবস্থাপনা, জলবায়ু সংকট মোকাবেলায় হাতিয়ার শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। দুপুরে নগরীর ওয়াসা ভবনে আয়োজিত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসেন ও শিক্ষক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় পানির অপচয় রোধে ও ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে আনতে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে ফেনীর দাগনভূঞা বাজারে যানজট লেগেই থাকে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইয়াসিন সুমন। সুমন, যানজট তো প্রতিদিনেরই ঘটনা, কিন্তু যানজটের এই বর্তমান চিত্র এখন কি দেখছেন ফেনীতে দাগনভূঞায়? আপনাকে ধন্যবাদ। আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফেনীর দাগনভূঞা 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট দিয়ে বৃহত্তর নোয়াখালী তথা কোম্পানিগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ভোলা, বরিশালের যানবাহন চলাচল করে। সেদিক বিবেচনা করে এখানে এই যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও যে যত পার্কিং এবং অবৈধ স্থাপনার কারণে এখানে যানজট লেগেই থাকে। তো এই যানজটের নিরসনের যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যে প্রশাসন আসলে সেভাবে পদক্ষেপ নিতে পারতেছে না। কারণ এখানে যখনই এখানে উচ্ছেদ করা হয় এবং গাড়ি পার্কিং বন্ধ করে দেওয়া হয়, এরপরে প্রশাসন চলে যাওয়ার পরে আবারও এখানে যে গাড়ি পার্কিং থাকে, এখানকার যে স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের এখানে যে শিক্ষক, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যে যাতায়াত করে, এখানে তারা খুবই ভোগান্তির শিকার হয়। এখন এই যে শিক্ষক, শিক্ষার্থীদের এবং স্বাভাবিক যান চলাচলের কথা চিন্তা করে এখানে সরকার যে 4 লেন, এই যে রাষ্ট্রটি 4 লেন রয়েছে, এই 4 লেন যখন এখানে করা হয় তখন ভূমি অধিগ্রহণ করে সরকার। এবং আমরা সহযোগ জনপদ কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে এখানে 53 কোটি টাকা এখানে জনসাধারণকে এখানে পরিশোধ করা হয় জায়গা অধিগ্রহণের সময়। কিন্তু এই যে সরকারের যে এত কোটি টাকা যে এখানে ব্যয় করা হয়েছে তার সুবিধা কিন্তু এখানে জনগণ পাচ্ছে না। কারণ এখানে প্রতিনিয়ত এখানে জ্যাম লেগেই থাকে। কারণ এখানে যে নিয়ম কানুন মানার কথা রয়েছে সেগুলো জনসাধারণ এবং এখানে মানতেছে না। এবং সাধারণ জনগণের দাবি হচ্ছে অতি দ্রুত এখানে যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফেনী থেকে ইয়াসিন সুমন। প্রায় 4 দশক পর মাশুল বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, যার হার 41%। তবে বন্দরের মাশুল বাড়ানোয় আপত্তি রয়েছে ব্যবসায়ীদের।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, মাসুল বাড়ানোয় কি কি আপত্তি রয়েছে ব্যবসায়ীদের, তারা কি বলছেন? আপনাকে দেখতে পাচ্ছেন যে বন্দরটি আমরা দেখানোর চেষ্টা করছি, চট্টগ্রাম সমুদ্র বন্দর। যে বন্দর ঘিরে কিন্তু আসলে দেশের যে অর্থনীতির চাকা, সেই অর্থনীতির চাকা ঘুরাই কিন্তু চট্টগ্রাম বন্দরে। তবে মাসুল নিয়ে এখন একটা দোয়াশা চলছে, যেহেতু মাসুল বাড়ানোর প্রক্রিয়া আছে চট্টগ্রাম বন্দর, যেখানে একটি কন্টেনার 20 ফুটের যে কন্টেনার দেখতে পাচ্ছেন, এই কন্টেনার থেকে এখন বর্তমানে যে মাসুলটি 11,000-এর বেশি পায়, সেই মাসুল কিন্তু এখন যদি বাড়ে 41% বাড়ানোর যে প্রক্রিয়া নিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু প্রস্তাবনা পাঠিয়েছে মন্ত্রণালয়ে। 41% যদি মাসুল বাড়ানো হয় তাহলে আরও 4,000-এর বেশি কন্টেনারের মাসুল বাড়বে বলে তারা মনে করছেন। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে। যারা বন্দর ব্যবহারকারী আছে, আমদানিকারক আছে, এমনকি রপ্তানিকারক আছে, তারা বলছেন অন্তত মাসুল যদি আরেকটু কমানো যায় তাহলে কিন্তু ভালো হবে বলে তারা মনে করছেন। বন্দর কর্তৃপক্ষ বলছে 39 বছর পর এবার মাসুল তারা বাড়াতে যাচ্ছে। তারা বলছেন যেভাবে মাসুল বাড়ানোর জন্য তারা চেষ্টা করছে, তাহলে কিন্তু যদি এই মাসুলটা নেওয়া যায় তাহলে বন্দর যে লাভবান হবে, অনেক বেশি লাভবান হবে বলে তারা মনে করছেন। তবে বন্দর ব্যবহারকারী যারা আছেন তারা কিন্তু বারবার তাগাদা দিচ্ছেন, এমনকি তারা হতাশের কথা বলেছেন। একই সাথে যে আমরা যতটুকু জেনেছি, গতকাল একটি বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সাথে, তারা 12% বাড়ানোর একটা প্রস্তাব দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত সেটা দোয়াশার মধ্যে আছে, কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্তের মধ্যে যেতে পারেনি। সব মিলে বলা যায় কিন্তু আসলে মাসুল যদি কমানো না যায় তাহলে মাসুল যেভাবে বাড়ানোর কথা রয়েছে সেভাবে যদি বাড়ায় তাহলে 41% যদি বাড়ানো হয় তাহলে কিন্তু বন্দর ব্যবসায়ীরা বলছে তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের ফটিকছড়িতে মব সৃষ্টি করে কিশোরকে হত্যা, নির্বাচন কমিশনে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপির নেতৃবৃন্দ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপি মহানগর সমন্বয়কারী সদস্য এম.এ. আলী আশিক। এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী মঈনুদ্দিন, ইরফানুল হক, সাইদুর রহমান সহ উপস্থিত ছিলেন অন্যান্যরা। অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে নোয়াখালী জেলা শহর মাইজদী ও সোনাপুর ও চৌমুহনীতে যানজট লেগেই থাকে, দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এ নিয়ে বিস্তারিত জানাতে এখন নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে এবং কি বলছেন স্থানীয় যারা ভুক্তভোগী রয়েছেন তারা? জি ধন্যবাদ আপনাকে। জানিয়ে রেখে আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আমি আছি নোয়াখালী জেলা শহর মাইজদীতে। এটি নোয়াখালী ফোর লাইন হিসেবে হয়েছে, গত প্রায় 5 বছর হয়েছে, কিন্তু এখনও পূর্ণাঙ্গ কিন্তু ফোর লাইনে সড়কটি পূর্ণাঙ্গ বা বাস্তবায়ন হয়নি। আমি আপনাকে যদি বলে রাখি, নোয়াখালী সড়কটি এটি জেলা শহরের প্রধান সড়ক। এখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে এবং অবৈধ ফুটপাত এবং যে রাস্তা সড়কের যে রাস্তাটি আছে, আপনাকে দেখাতে চাচ্ছি যে আপনি দেখেন যে এখানে রাস্তার অন্তত 30 ফুট, দুই পাশে 30 ফুট করি অন্তত প্রায় 50 ফুট জায়গা কিন্তু আসলে এখানে অবৈধ দোকানদার এবং ফুটপাত সহ বিভিন্ন যানবাহন আসলে এখানে তারা লেগে থাকে, এখানে তারা দখল করে আছে আসলে এখানে। কিন্তু এখানে জনসাধারণের খুবই ভোগান্তি এবং এই যে পোল লাইন করা হয়েছে কিন্তু এর সুবিধা কিন্তু নাগরিকরা পাননি। কিন্তু আমি আপনাকে দেখাই যে এখানে এছাড়া আমি আপনাকে যে আরেকটু জানাই যে এখানে এটি নোয়াখালী জেলা শহরের একদম প্রধান সড়কের যে জেলা প্রশাসক সড়ক, এটি জেলা প্রশাসক। এখানে বাস স্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের যে সড়কটির সামনে একটা সুপার মার্কেট আছে, কিন্তু এখানে ওভারব্রিজ না থাকার কারণে আসলে এখানে যাত্রীদেরও পাশাপাশি ভোগান্তি এবং যানজট তো লেগে থাকে, প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এই যানজট লেগে থাকার কারণে আসলে মানুষের খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আসলে সব মিলে যে এখানে যদি সড়কে যেভাবে অবৈধ দখল করে যারা ব্যবসা বাণিজ্য করছে এবং সড়কটি আরও উদ্ধার করার জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার জন্য স্থানীয় নাগরিকরা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী ফুটপাত থেকে সব শেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, অধ্যক্ষ মিথ্যা ও বানোয়াটভাবে এই তথ্য দিয়েছে।
দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নেতাকর্মীদের বিভাজনেরও চেষ্টা করছেন তিনি। বাজারে ইলিশের দাম চড়া, অন্যান্য মাছের দাম সহনশীল, এদিকে কমতে শুরু করেছে সবজির দাম। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, ইলিশের দাম এই ভরা মৌসুমে কেন বাড়লো, কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ। আপনি জানেন যে লক্ষ্মীপুরে এই সবজির দাম সহনশীল পর্যায়ে রয়েছে, পাশাপাশি মাছের দামটাও সহনশীল পর্যায়ে রয়েছে। ইলিশ ছাড়া আর কয়েকটি পণ্যের দামে আসলে একটু বাড়তির দিকে রয়েছে সবজিতে। এছাড়া যে ইলিশের যে দাম রয়েছে সেটি আকাশ ছোঁয়া দাম। এখানে ছোট ইলিশ মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা এবং 1500 থেকে 2000 টাকা বিক্রি হচ্ছে মাঝারি ইলিশ, এবং এখানে বড় ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দামে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর যে শহরের যে মাছ বাজার, সেই মাছ বাজারে। এখানে আসলে অন্যান্য যে মাছ রয়েছে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 টাকা, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 220 টাকা। এছাড়া রুই কাতল বিক্রি হচ্ছে 300 থেকে প্রকারভেদে 450-500 টাকা পর্যন্ত। বাজারে একেবারেই অল্প কিছু ইলিশ এসেছে। আমি কথা বলেছি, আসলে গত কয়েক মাস থেকে আসলে ইলিশের দাম অনেকটাই বেশি। অল্প কিছু ইলিশ পাচ্ছে মেঘনা নদীতে জেলেরা, এবং বাজারে আসছে সেটির দাম অনেকটা আকাশ ছোঁয়া। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু এখানে কথা বলতে চাই যে বাজারে ইলিশের দাম কেমন, এবং গত কয়েক মাস থেকে বাজারে ইলিশ মাছ কেন কম আসছে। কিছুদিন মাছ একটু বেচা ছিল আর অনেকটা আবার কমে গেছে দাম। এই আগের মতনই চলতেছে। ধর না, এই আধা কেজির একটা 1100-1200 চলতেছে, আর জাটকা 600-650 এমনি চলে, 550 চলে। বড় ইলিশ ধর না আগে আসিল ধর না 3000, অন একটু কম আছে 2000, ধর না 2200 চলে। যেমনটি শুনলেন একজন বিক্রেতা বললেন। আমরা একজন এখানে নারী ক্রেতা রয়েছে, ইলিশের দাম সম্পর্কে একটু জানতে চাইবো তার কাছে। যে ইলিশের দাম কেমন একটু যদি বলেন। এটা তো আমাদের জন্য কঠিন হয়ে যায়, সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য তো এটা কষ্টসাধ্য হয়ে যায়। এখন কালকে আসছি, যেমনটি শুনলেন যে আসলে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরেই ইলিশের দাম অনেক বেশি বলে এখানকার সাধারণ ক্রেতারা জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে সবজি এবং মাছ বাজারের আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিও। পাবেল, আপনাকে ধন্যবাদ। এদিকে লক্ষ্মীপুরে ভেজাল ও নিম্নমানের পণ্য সরবরাহে একটি গুদামে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। শমশেরাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নিম্নমানের বিপুল পরিমাণ পণ্য, শিশু খাদ্য, অলিভ অয়েল, চানাচুর, লবণ, সেমাই জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ভেজাল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এই ছিল এখনকার নিউজ 24 এর চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।